নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বে রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি মহারাজ তো বাদশার ডিলে রাজি হয়ে গেছে। এদিকে ওখানে উপস্থিত যারা মানুষগুলো আছে, যাদের দোকান পুড়ে গেছে, তারা একে একে বলছে। একজন বলছে সে মেয়ের বিয়ে দিতে পারছে না, মহারাজ তার মেয়ের বিয়ের দায়িত্ব নিচ্ছে। মহারাজ বলছে, আপনারা সবাই চিন্তা করবেন না, আমি থাকতে কারোর কোনো অভাব হবে না। মহারাজ বলছে, সবাই আগে যেরকম ভালো করে বাঁচতেন, আমি থাকতে কাউকে খারাপ থাকতে দেব না, সবাই ভালো করেই বাঁচবে। এদিকে তখন পূজা আসে, সঙ্গে আবিরও আসে, আর ওদিকে শিব আর চিয়া। পূজা বলছে, আমি তোমাকে কোনো কিচ্ছু করতে দেব না মিস্টার মাথা গরম, তুমি এসব কিচ্ছু করবে না, তুমি এখন বাড়ি যাবে। মহারাজ বলছে যে আমি কোথাও যাব না, আমি বাড়ি যাব না। তখন আবির বলছে, আপনি কিন্তু পূজার জীবন নিয়ে খেলছেন, আর তার সাথে নিজের জীবন নিয়েও খেলছেন। যেখানে পূজা আপনাকে নিয়ে এতটা ভাবছে, আপনার জন্য এতটা কনসার্ন, সেখানে আপনি পূজাকে নিয়ে এইভাবে খেলতে পারেন না। চিয়া বলছে, এত কিছু হয়ে যাওয়ার পরে তুমি তোমার নিজের জেদ ছাড়বে না অ্যাংরিম্যান? মহারাজ বলছে, না, ছাড়বো না। আর মহারাজকে মেডিসিন লাগাতে বললে মহারাজ সেটাতেও রাজি নয়। তখন মহারাজ বলছে, এই ক্ষতগুলোই আমাকে মনে করাবে আমার জেদ, আমার রাগ। বলছে, আমার প্রতিজ্ঞা, আমার দায়িত্ব, আমার কর্তব্য সব আমাকে মনে করাবে। মহারাজ এবার বলছে, আমি এই সমাজের দায়িত্ব নিলাম। ওখান থেকে লোকজন তো পুরো হাততালি দিচ্ছে, তাদের তো ভালোই হলো। পূর্ণিমা মহারাজের কথা শুনে মনে মনে বলছে, সমাজের কলঙ্ক নাকি সমাজের দায়িত্ব নিবে, কুলাঙ্গার। পূর্ণিমা বলছে, দেখছিস পূজা কেমন আমার ইশারা মতো কাজ করছে। তখন সোমনাথ বলছে, তুমি তলে তলে এত কিছু করে ফেলেছ। পূর্ণিমা তো হাসছে, সোমনাথও। পূর্ণিমা বলছে, দেখ না ওই জলে কেমন ভাসে আর কেমন বন্যা হয়। পূজাকে তখন পাড়ার লোকজন বলছে, তুই মহারাজকে কেন বকাবকি করেছিস জামাইকে? জামাই তো ভালোই করছে। পূজা বলছে মহারাজকে, তুমি নিজেকে কি মনে করো ত্রাণকর্তা? তুমি একাই সবকিছু করবে? পূজা বলছে, তুমি ভুল ধারণার মধ্যে আছো। মহারাজ বলছে, কোনটাকে ভুল ধারণা বলছো? সেদিন যে আমি এই বাজারটাকে বাঁচাতে পারিনি সেটা ভুল ধারণা, নাকি আজকে আমি এই মানুষগুলোর পাশে আছি সেটা ভুল ধারণা? কোনটা, দাও উত্তর। পূজা বলছে এর উত্তর তোমাকে আমি 1000বার দিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে তুমি কারোর উত্তর শুনতে রাজি নও। মহারাজ তো পূজার কোনো কথা শোনে না, বলছে এই দায় থেকে আমি কিছুতে এড়িয়ে যাব না, আমি যেটা ভালো মনে করব আমি সেটাই করে যাব, কারোর কোনো কথা আমি শুনবো না। বলছে, আমি এখানে থাকা প্রত্যেকটা মানুষের জীবন শুধরে দেব, আর তোমার দোকানও ঠিক করে দেব। এরপর মহারাজ যখন সবাইকে বলছে, চলুন তো পূজার দোকানটাও ঠিক করতে হবে, হাতে হাতে হাত লাগাবেন চলুন, তখন তো পূজা কিছুতেই তার দোকান ঠিক করতে দেবে না। বলছে, না, তুমি আমার দোকান ঠিক করবে না। পূজা বলছে, আমার দোকানে তুমি একদম হাত দেবে না। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমার দোকানে তুমি হাত দেবে না, আমার দোকানের কোনো ব্যাপারে তুমি থাকবে না। তুমি তোমার সংকল্পে দৃঢ় হতেই পারো, এবার তুমি তোমার অর্ধাঙ্গিনীর দৃঢ়তাও দেখবে। তুমি জেদ করলে এবার পূজার জেদের ফলও তুমি দেখতে পাবে। তোমাকে আমি বোঝাবো যে তুমি যা করছো ভুল করছো, আর এটা হচ্ছে পূজারিণী মুখার্জির চ্যালেঞ্জ। বাদশাহ বলছে, বাবা, এ তো দেখছি যেমন দেবতা তেমন দেবী, লড়াই তো মনে হচ্ছে এবার খুব ভয়ঙ্কর হবে। মহারাজ বলছে, হ্যাঁ, অবশ্যই ভয়ঙ্কর হবে। পূজা বলছে, লড়াই যদি এবার ভয়ঙ্কর হয়, তুমি যদি এবার ভয়ঙ্কর হও, তাহলে আমি এবার ডবল ভয়ঙ্কর হব, আমার ভয়ঙ্কর রূপও তুমি দেখতে পাবে। আর সেই ফলের কল্পনা কিন্তু তুমি করতেও পারছো না, পারলে নিজের ক্ষতের এবার শুশ্রূষা করো। মহারাজ তো পূজার দিকে তাকায়। এই বলে পূজা সেখান থেকে চলে যায়, আর তার আখের গাড়িটা ঠেলতে ঠেলতে নিয়ে যায়। আবির বলছে, আমিও তোর সঙ্গে যাব, তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। পূর্ণিমা বলছে, এবার টক্কর জমবে। তারপর আবার পূজার কাছে এসে পূজার মাথায় আবার হাত বুলিয়ে দেয়। পূজা নিজের কাজে চলে যায়। মহারাজ তখন বলছে, দেখা যাক এই গৃহযুদ্ধ কে জেতে, জিতবো তো আমিই শেষ পর্যন্ত। বলছে, তোমার নয়, আমার জেদ বজায় থাকবে। এদিকে পূজা বাইরে যেখানে আখের গাড়ি নিয়ে বসছে, তার পাশেই ছোট করে একটা ফুলের দোকান সাজিয়েছে। আবির সাজানোতে হেল্প করছে, আর ওদিক থেকে কিন্তু সোমনাথ ভিডিও করছে। আবির বলছে পূজাকে, এবার তুই কি করবি? পূজা বলছে, আপাতত আখ বিক্রি করবো আর ফুল বিক্রি করব, তুই আমাকে এত হেল্প করতে আসিস না, ঠিক আছে? গতবারের ওর ঘুষিটা কি ভুলে গেছিস? কেমন করে তোর মাথাতে আবার টক জল ঢেলে দিয়েছিল, সেগুলো কি ভুলে গেছিস? এইবার আবার দেখলে আবার কি করবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, আমারও জানা নেই, তুই যা। আবির বলছে, তোদের এই গৃহযুদ্ধের মাঝখানে তো কোর্ট কেস পুরো একদম ঝুলে যাবে মনে হচ্ছে, আর ওটা হবে না। পূজা বলছে, হবে, এই গৃহযুদ্ধ থেকেই শান্তিযুদ্ধ শুরু হবে। আবির বলছে, কিভাবে? ও তো কোর্টে যেতেই চাইছে না। এদিকে তো মহারাজের বাবা, শিব, চিয়া এরা খুঁজতে খুঁজতে পূজা যেখানে বসেছে সেখানে চলে আসছে আর কি, দৌড়তে দৌড়তে। আবির বলছে, কি রে পূজা, উত্তরটা দিবি না? পূজা বলছে, অসুখ যেমন দুরারোগ্য তেমন ওষুধও ঠিক তেমনটাই দিতে হয়, কড়া ডোজের ওষুধ। তখন চিয়া আসে, বলছে যে কড়া ডোজের ওষুধ দিতে গিয়ে নিজের কোনো অসুখ বাঁধিয়ে ফেলছো না তো আবার? পূজা দিকে বলছে। পূজা তো কোনো কথা বলছে না, চুপচাপ নিজের কাজ করছে। তখন শিব বলছে, তুমি যদি তোমার জেদ দেখাও, তাহলে
দাদাকে কে সামলাবে বলো তো? পূজা বলছে আমি সামলাবো, আমি শাস্তি দেব। চিয়া বলছে তার জন্য তো তোমাকে বাড়ি ফিরতে হবে। বলছে ওদিকে অ্যাংরিম্যান বলছে বাড়ি যাবে না, তুমি বলছো বাড়ি যাবে না, তাহলে কিভাবে হবে? চলো তো এক্ষুনি আমার সাথে বাড়ি চলো। পূজা বলছে আমি এখন আমার কাজ করব, কাজ করে তারপর বাড়ি যাব। তখন চিয়া বলছে ঠিক আছে, ফুল আর আগ বিক্রি করবে তো? ঠিক আছে, আমি তোমার সব ফুল কিনে নিচ্ছি। কত হবে? 2000 3000? শিব তোমার কাছে ক্যাশ আছে? শিব বলছে না আমার কাছে তো নেই। তখন চিয়া বলছে এইটুকু ক্যাশও রাখতে পারো না? চিয়া বলছে আচ্ছা ঠিক আছে, আমি অনলাইন পেমেন্ট করে দেবো, এখন তো তুমি বাড়ি চলো। তখন পূজা বলছে তুমি আমাকে টাকা দেখাচ্ছ চিয়া? টাকা দেখিয়ে তুমি আমার পরিশ্রম কিনতে চাইছো? এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হবে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।